সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আব্দুল্লাহ ফারুক। শুরুতে আজকের শিরোনামগুলো জানাবো। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপকে অন্যায্য অযৌক্তিক বলছে দিল্লি, হুমকির মুখে ভারতের অর্থনীতি। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 40 ফিলিস্তিনির, অনাহারের মৃত্যুর সংখ্যা প্রায় 200। ভারতীয় পণ্যে ফের 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। এ নিয়ে দেশটির পণ্যের শুল্ক পৌঁছালো 50%। হোয়াইট হাউস বলছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় এ জরিমানা। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপকে অন্যায্য অযৌক্তিক বলছে দিল্লি। 2 দফায় 50% শুল্ক। ট্যারিফ র্যাঙ্কিংয়ে এখন বিশ্বের শীর্ষ দেশ ভারত। রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কেনাই যেন কাল হলো দেশটির। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত। 2022 সালে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে ভারতের কাছে বড় ছাড়ে তেল বিক্রি শুরু করে রাশিয়া। সস্তায় কেনা সেই তেলই এখন ভারতের সবচেয়ে বড় জ্বালানি উৎস। এই তেল প্রক্রিয়াজাত করেই 5 বছরে তেলের রপ্তানি 3.5 গুণ বাড়ে দেশটির। 2025 সালে প্রথম 6 মাসে প্রতিদিন গড়ে 1.75 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছে দিল্লি। হোয়াইট হাউসের অভিযোগ, তেল বিক্রি করা এই অর্থ দিয়েই যুদ্ধযন্ত্র চলমান রেখেছেন পুতিন। এই অভিযোগে গেল মাসে ভারতের পরিশোধিত তেলের আমদানি বন্ধ করে ইউরোপীয় ইউনিয়ন। তবে এবারে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি ট্যারিফ আরোপের পর মৌনতা ভেঙেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ অন্যায্য, অযৌক্তিক এবং অসঙ্গত। দেশটির অভিযোগ, মস্কোর সাথে নিজেরা বাণিজ্য চালিয়ে গেলেও ভারতকে শুল্ক, নিষেধাজ্ঞা আর হুমকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইইউ। পশ্চিমাদের বিরুদ্ধে ভারতের আনা দ্বিচারিতার অভিযোগের প্রমাণ মিলে যুদ্ধ শুরুর পর রুশ রপ্তানির দিকে তাকালে। ফিনল্যান্ডের গবেষণা সংস্থা CRE এর তথ্য বলছে, যুদ্ধের মাঝেও 2024 সালে রাশিয়া থেকে 16.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে ইউরোপের দেশগুলো, যা ভেঙেছে আগের সব আমদানির রেকর্ড। সংস্থাটি বলছে, যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি রপ্তানি করে ইইউ থেকে $212 বিলিয়ন বেশি আয় করেছে রাশিয়া। অথচ 2022 থেকে 24 পর্যন্ত 2 বছরে ইউক্রেনকে $121 বিলিয়ন সহায়তা দিয়েছে ইউরোপ। এমনকি শুধু 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার সাথে বাণিজ্য ছিল 67.5 বিলিয়ন ইউরো। অথচ একই সময়ে ভারতের বাণিজ্য ছিল $68.7 বিলিয়ন। অন্যদিকে বড় বড় বুলিয়া ওড়ানোর পরও রাশিয়া থেকে আমদানি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেও। 2024 সালে মার্কিন রুশ বাণিজ্য ছিল $5.2 বিলিয়ন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ট্রাম্পের 50% শুল্কের তোপে বিপর্যয়ের মুখে ভারতের বেশ কয়েকটি খাত। এতে রপ্তানি কমে যেতে পারে চামড়া, রাসায়নিক, চিংড়ি সহ বেশ কিছু পণ্যের। অর্ধেকের বেশি রপ্তানি কমে যাবে গহনা রপ্তানিকারকদের। বিপরীতে এসব বাজার চলে যাবে অন্য প্রতিযোগীদের হাতে। 7 আগস্ট থেকে ভারতে কার্যকর হয়েছে 31 জুলাই ট্রাম্পের ঘোষিত প্রথম 25% শুল্ক। 27 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করবে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ভারতের বেশ কিছু খাত পড়তে যাচ্ছে বড় ক্ষতির মুখে। এর মধ্যে চামড়া, রাসায়নিক, জুতা, মোজা, রত্ন ও গয়না এবং চিংড়ি খাত অন্যতম। বিপুল এই শুল্কের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানি 50% পর্যন্ত কমে যেতে পারে। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় চিংড়ির জন্য গুনতে হবে চড়া মূল্য। প্রতিযোগী হিসেবে যার সুফল পাবে ইকুয়েডর, কেননা দেশটির ওপর মাত্র 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এমনিতে ভারতীয় চিংড়ির ওপর রয়েছে 2.49% অ্যান্টি ডাম্পিং ডিউটি ও 5.77% কাউন্টার ভেলিং ডিউটি। নতুন শুল্কে তা বেড়ে দাঁড়াবে 33.26%। শুল্কযুদ্ধে গভীর উদ্বেগ জানিয়েছে ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষ সংস্থা CITI। একই অবস্থা গয়না ব্যবসায়ীদের। এরই মধ্যে রপ্তানি আদেশ স্থগিত করেছে অনেক ক্রেতা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগীদের তুলনায় ভারতীয় গয়নার দাম পড়বে 30 থেকে 25% বেশি। এতে রপ্তানি কমতে পারে 55%। নতুন শুল্ক অনুযায়ী ভারত থেকে রপ্তানি হওয়া জৈব রাসায়নিকের ওপর যুক্তরাষ্ট্রে 54% পর্যন্ত শুল্ক বসবে। একইভাবে কার্পেট 52.9%, নিট পোশাক 63.9%, বোনা পোশাক 60.3%, তৈরি পোশাক 59%, হীরা ও স্বর্ণপণ্য 52.1%,
যন্ত্রপাতি 51.3% এবং আসবাবপত্র 52.3% শুল্কের আওতায় পড়বে। বিশ্লেষকরা বলছেন, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত হলে এই পরিস্থিতি কিছুটা মোকাবেলা করা সম্ভব। এরই মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ, যেখানে কৃষিপণ্য, দুগ্ধজাত এবং জেনেটিক্যাল মডিফাইড পণ্যে শুল্ক ছাড়ের বিষয়ে আপোষ করতে রাজি নয় ভারত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, মার্কিন শুল্ক নীতি ভারতের অর্থনীতির জন্য নিঃসন্দেহে একটি বড় আঘাত। এটি নিয়ে ব্যবসায়ীরা কি ভাবছেন? পাশাপাশি যদি আমরা বিশেষ করে যদি দেখি যে পশ্চিমবঙ্গের বাণিজ্যে এই শুল্ক নীতির কারণে কোন কোন খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, 2006 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প নেই এবং পশ্চিমবঙ্গে ভারী শিল্প খাত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, প্রায় নতুন করে শিল্প আসেনি। ফলে পশ্চিমবঙ্গের ইম্প্যাক্ট গোটা ভারতের নিরিখে অনেকটাই নগণ্য। তবে ভারতের নিরিখে যদি আপনি বলেন, গোল্ডম্যান স্যাক্স যেটা রিপোর্ট পেশ করেছে, সেখানে কিন্তু তারা বলছে যে ভারতের টোটাল যে জিডিপি, সেই জিডিপি প্রায় 6%, মানে 0.6% প্রায় কমে যেতে পারে এই শুল্ক আরোপের জন্য। অন্যদিকে এর ইম্প্যাক্ট কিন্তু আজকে বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেছে। আজ যখন একেবারে শেয়ার বাজার খোলে, সেখানে যদি আপনি দেখেন সেন্সেক্স প্রায় এক ধাপে প্রায় 400 পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে আপনি যদি দেখেন নিফটি, সেটাও প্রায় 135 পয়েন্ট পড়ে যায়। ফলে যতটা আশা করা হয়েছিল যে বাজার বিশাল ক্র্যাশ করবে, অতটা ক্র্যাশ করেনি। কারণ এটা কিন্তু অনেকটা প্রত্যাশিত ছিল এবং ফলে ব্যবসায়ীদের মধ্যে অনেকটা এই বিষয়টা নিয়ে তারা কিন্তু অনেকটা সচেতন ছিল এবং তারা বলছে যে যতটা প্রত্যাশিত ততটা ক্র্যাশ করেনি, মিনিমাম ক্র্যাশ হয়েছে এবং এটা কিন্তু প্রতিদিনের মতোই প্রায় অ্যাডজাস্টেবল। আপনি যদি অন্যদিকে দেখেন, আরেকটা ইস্যু বলছে, সেটা বলছে 1962 সালের আমেরিকান ট্রেড এক্সটেনশন অ্যাক্ট। সেখানে তার 232 নম্বর ধারা যদি আপনি দেখেন, সেখানে বলছে যে ভারতের একাধিক পণ্য, যেগুলো ধরুন আপনি যদি একেবারে রাসায়নিক পণ্য বা আপনি সার বা একেবারে যদি আপনি দেখেন ওষুধের মতো পণ্য, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভারতের বেশ কিছু এইসব পণ্য আমেরিকান ট্যাক্স এক্সেম্পশনের আওতায় আসে, মানে কিছু ক্ষেত্রে তারা ট্যাক্স রিবেট পায়। এবং এই রিবেট গুলো যদি অ্যাড করা যায়, টোটাল যে ভারতের রপ্তানি, অর্থাৎ প্রায় 131 বিলিয়নের বিশাল রপ্তানি, তার মধ্যে এটাই কিন্তু একটা বিশাল চাঙ্ক অফ পোর্শন। এবং এই পোর্শনের যদি রিবেটটা আপনি বাদ দেন, টোটাল 50% যে ট্যাক্স, তার মধ্যে কিন্তু গড়ে যদি ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, সেই ট্যাক্স আসবে মাত্র 32%। ফলে ভারতের ব্যবসায়ীরা কিন্তু কার্যত এখন ক্যালকুলেশন করছে কোন পণ্যে তারা ট্যাক্স রিবেট বেশি পাবে এবং কোন পণ্যের জন্য তাদের ভিন্ন বাজার খুঁজতে হবে, সেই দিকেই কিন্তু তারা এখন জোর দিচ্ছে। এবং ভারত সরকার কিন্তু কার্যত তাদের জাতীয় যে স্বার্থ, নাগরিক স্বার্থ, তার সাথে আপোষ করবেন। অর্থাৎ আমেরিকান অয়েল যারা বলছে রাশিয়ান অয়েল তারা পারচেস করতে থাকবে। অন্যদিকে তারা কিন্তু অন্যভাবেও প্রিপারেশন নিচ্ছে যে রাশিয়ান অয়েল যদি পারচেস চলে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ট্যাক্সের আরো বেশি বোঝা চাপতে পারে। এবং 5 দফা বৈঠক হয়েছে, সেক্ষেত্রে জানেন যে ভারতের সাথে কোনোভাবেই ট্যাক্সের সঙ্গে কিন্তু আমেরিকান পলিসি মেকারদের কোনোভাবেই তাদের সাথে কোনো রকম সমঝোতে আসতে পারছে না, দুটো কারণে। একটা হচ্ছে দুগ্ধজাত প্রোডাক্ট, অন্যদিকে কৃষি প্রোডাক্ট। সেক্ষেত্রেও ভারত যে তাদের রেড লাইন, সেটাও কিন্তু আমেরিকান যারা পলিসি মেকার তাদের কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে যে ভারত তাদের এই রেড লাইন কখনোই অতিক্রম করে কৃষক বা তাদের সাধারণ জনতার সাথে কোনোভাবেই তারা প্রতারণা বা বঞ্চিত তাদের করতে পারবে না। ফারুক। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে ভারতের অর্থনীতিতে মার্কিন শুল্ক নীতির প্রভাবের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসাম রাজ্যের সরকার স্থানীয় আদিবাসী বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে। আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের মুসলিমদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। বুধবার ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যেখানে রাজ্যের যেসব আদিবাসী জীবনের হুমকি অনুভব করেন তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যদিও এমন উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। 2011 সালের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী আসামের প্রায় 35% মানুষ মুসলিম, যাদের বেশিরভাগই বাংলাভাষী। এছাড়া বাকিরা হিন্দু ধর্মাবলম্বী। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্য এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ পরিচালিত দুটি পৃথক অভিযানে ভিসার অপব্যবহার ও মানব পাচার অভিযোগে 26 বাংলাদেশি সহ 48 বিদেশি নাগরিক আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সিলাঙ্গরের মহাসড়কে অভিযানে আটক হয়েছে আরও 7 অবৈধ বাংলাদেশি, যাদের সাথে কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে দাবি প্রশাসনের। ভিজিট ভিসায় দেশটিতে গিয়ে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
দর্শক এই নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। আমরা যাচ্ছি তার কাছে। সোহান, কয়েকদিন পরেই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তো তার এই সফর ঘিরে দেশটিতে অবস্থানরত বৈধ কিংবা অবৈধ যারা রয়েছেন অভিবাসী, তাদের প্রত্যাশা কি প্রধান উপদেষ্টার সফর ঘিরে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়া জুড়ে এখানে যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত যে অভিযান পরিচালনা করছে, এই অভিযানকে সামনে রেখেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মালয়েশিয়া সফরে আসছেন, এই সফরে কে কেন্দ্র করে আমাদের এখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, প্রথমত যারা অবৈধ অভিবাসীরা রয়েছে, তারা প্রত্যাশা করছেন যে আসলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কূটনৈতিক প্রচেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আনোয়ার ইব্রাহিম রয়েছেন, তারা যেহেতু তাদের দুইজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এটিকে কাজে লাগিয়ে আমাদের এখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এখানে অবৈধ অবস্থায় রয়েছেন, তাদের বৈধতা দেওয়ার বিষয় নিয়ে হলো যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এটি মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা বিশ্বাস করে। আরেকটি বিষয় হলো যে আসলে এখানে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমামে যারা এখানে কলিং ভিসে আসার পরেও এখানে কোম্পানিতে, নির্দিষ্ট কোম্পানিতে কাজ নেই পেয়ে তারা এখানে কোম্পানি থেকে পালিয়ে গিয়েছে, অথবা বিভিন্ন রকম কোম্পানি জটিলতার কারণে তারা কিন্তু ভিসা পায় নাই। এই বিষয়টা নিয়ে কিন্তু বারবারই এখানে থাকা অবৈধ অভিবাসীরা বারবারই আহ্বান জানিয়ে আসছে, এবং বাংলাদেশ হাই কমিশনের কাছেও তারা বারবার কমপ্লেইন করেছে যে আমাদের এই বিষয়টা প্রধান উপদেষ্টার মাধ্যমে তুলে ধরে এখানে যাতে আমাদের এই বিষয়টি সমাধান করা হয়। এটি নিয়ে আসলে প্রবাসী বাংলাদেশীদের প্রথম প্রত্যাশা। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটিকে কেন্দ্র করে এখানে অনেক রকম জটিলতা তৈরি হয়েছে, এবং দীর্ঘদিন থেকে সিন্ডিকেশনের কারণে এখানে কিন্তু শ্রমবাজার খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। এখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশীরা বা এখানে যে শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা বারবারই বলছেন যে এই সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারটি যদি বাংলাদেশের জন্য উন্মুক্ত করা যায়, তাহলে আসলে এখানে যে সমস্ত শ্রমিকরা বাংলাদেশ থেকে আসছে, তারা সঠিকভাবে কাজ পাবে, এবং তারা এখানে সিন্ডিকেট মুক্তভাবে যদি বুয়েচালের মাধ্যমে সরকারি কোনো পদ্ধতিতে বা জেটি সুপার মিলের লোক আসে, তাহলে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশীদের আর হয়রানির শিকার হতে হবে না। আরেকটা বিষয় যেটি এখানে প্রবাসীরা প্রত্যাশা করছেন, যে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে একটি বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। আমরা যদি বলে রাখি যে গত বছরে যে বাংলাদেশের যে মালয়েশিয়ার সাথে ট্রেডিং অলমোস্ট 20 বিলিয়নের মতো, প্রায় 20 বিলিয়নের মতো আমাদের যে টার্নওভার রয়েছে মালয়েশিয়ার সাথে, কিন্তু এখানে যদি আমাদের ফ্রি দর্শক, মালয়েশিয়া থেকে আমাদের সাথে ওয়াহিদ সোহান তিনি কথা বলছিলেন। আমরা এর মাধ্যমেই ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে আজকে শেষ করব। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় আমরা চোখ রাখবো চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকা আমাদের সাথে ধন্যবাদ সবাই।